প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তাজগা মডেল হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাই স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আজ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা একাদশ অধ্যায় ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কীভাবে নির্ধারণ করা হয়, একক অর্থাৎ প্রতি ইউনিট ক্রয় মূল্য, প্রতি ইউনিট বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় তা আমরা আলোচনা করেছি এবং জেনেছি। আজ আমরা উৎপাদন ব্যয়ের ধারণা সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই হিসাব বিজ্ঞান বই, খাতা কলম নিয়ে বসো। হিসাব বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় বের করো। একাদশ অধ্যায় 184 পৃষ্ঠা বের করো। পৃষ্ঠায় আছে উৎপাদন ব্যয় ধারণা ও তাৎপর্য। স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। আমি আবার বলছি, স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সামগ্রিক অর্থাৎ তার সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। কোনো অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে ব্যয়, ইংলিশে কস্ট বলে। সংক্ষেপে বলা যায় ব্যয় হচ্ছে মূল্য হিসাবের কিছু দেওয়া বা ত্যাগ করা। সুতরাং সহজ ভাষায় বলা যায় কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা খরচ হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। কোনো দ্রব্য, দেখো এখানে আছে, কোনো দ্রব্য কারখানা উৎপাদন জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যের অর্থাৎ ফিনিশ গুডস পরিণত করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। যদি কোনো ফার্নিচার ব্যবসায়ী কোনো ফার্নিচার তৈরি করার জন্য উপকরণ যত কাঠ, তার কাটা বা প্যারা, আনুষঙ্গিক বার্নিশ, এগুলো তৈরি যেই আসবাবপত্র তৈরি করবে, ফার্নিচার তৈরি করবে, তার শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যয় করা হয় তাই উৎপাদন ব্যয়। এখন আবার ইট প্রস্তুতকারক, তার ইট প্রস্তুত করার জন্য ব্যয় হয়, সেটা ইট প্রস্তুতকারকের উৎপাদন ব্যয়। তত গার্মেন্টসে কেউ যদি পোশাক গার্মেন্টস সঙ্গে তৈরি করে সেটা হবে তার। আবার কাপড় কারখানা তাঁতি তাদের যা খরচ হয় সেটা তার কাপড়, প্রতিটা পণ্য সামগ্রী বা জিনিসপত্র যা আমরা তৈরি করতে পারব তার সামগ্রিক ব্যয় হবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় নির্ণয় উদ্দেশ্য। কেন উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়, কারণ উদ্দেশ্য বৈশিষ্ট্য 185 পৃষ্ঠায় দেওয়া আছে। উৎপাদন ব্যয় নির্ণয় উদ্দেশ্য হল লাভ লোকসান নির্ণয়। 2, মজুত পণ্যের মূল্য নির্ধারণ। 3, দায়িত্ব নির্ধারণ।
4 বিক্রয় মূল্য নির্ধারণ, 5 বাজেট প্রণয়ন, 6 প্রকল্প মূল্যায়ন। তাহলে উৎপাদন ব্যয়ের নির্ণয়ের উদ্দেশ্যগুলোকে আমরা 6টি পয়েন্টে ভাগ করতে পারি। 6 পয়েন্টগুলো প্রথম হল 1 নম্বর লাভ লোকসান নির্ণয়, 2 মজুত পণ্য মূল্য নির্ধারণ, 3 দায়িত্ব নির্ধারণ, 4 বিক্রয় মূল্য নির্ধারণ, 5 বাজেট প্রণয়ন, 6 প্রকল্প মূল্যায়ন। লাভ লোকসান নির্ণয় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকেই মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার সঠিক আর্থিক চিত্র তথা প্রকৃত লাভ লোকসান সম্পর্কে অবহিত হওয়া। মজুত পণ্যের মূল্য নির্ধারণ, হিসাবকাল শেষে যে মজুত পণ্য গুদাম থেকে যায় তার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। দায়িত্ব নির্ধারণ 3 নম্বর, যেটা হচ্ছে পূর্ব নির্ধারিত উৎপাদন ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে তারতম্য বা পার্থক্য বের করার, পার্থক্য বা তারতম্যের কারণ এবং কোন ক্ষেত্রে পার্থক্য রয়েছে এবং একই পার্থক্যের জন্য কোন ব্যক্তি দায়ী তা নির্ধারিত করার ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। বিক্রয় মূল্য নির্ধারণ, প্রতিযোগিতামূলক বাজারে লাভজনক বিক্রয় মূল্য নির্ধারণের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় জরুরি। উৎপাদন ব্যয় নির্ণয়ের কৌশল প্রয়োগ করে প্রথমত পণ্য সামগ্রী ও সেবাকর্মের একক প্রতি, যেটা আমরা পার ইউনিট বলছি বিগত ক্লাসে, সেটা ব্যয় নির্ণয় করা যায়। বাজেট প্রণয়ন, বাজেটকে বলা হয় কোম্পানির ভবিষ্যৎ কর্মপ্রণালীর নির্দেশনা। কোম্পানির প্রতিটি খরচের বাজেট প্রস্তুত করতে হয়। একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করার ফলে মোট ব্যয়ের বাজেট নির্ণয় করা সম্ভব হয়। 6 নম্বর আছে আমাদের প্রকল্প মূল্যায়ন। যে কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রকল্প হাতে নেওয়ার পূর্বে অর্থনৈতিক দিক থেকে প্রকল্পটি লাভজনক হবে কি না তা মূল্যায়ন করে নিতে হয়। সুতরাং প্রকল্পের বাস্তবতা যাচাইয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে তার কি কি উপাদান প্রয়োজন হয় দেখো তো সবাই। 185 পৃষ্ঠার নিচের অংশে দেওয়া আছে একটি ছক। কাঁচামাল, শ্রম বা মজুরি, আরোপযোগ্য খরচ, এগুলো আবার একাধিক আছে। কাঁচামাল কি? প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। কোনো পণ্য সামগ্রী তৈরি করতে হলে ডাইরেক্ট, যেমন ফার্নিচারের জন্য যদি কাঠের ফার্নিচার হয়, কাঠ তার প্রত্যক্ষ কাঁচামাল, আর অন্য অন্য তার কাটা বার্নিশ এগুলো হবে পরোক্ষ কাঁচামাল। আবার যদি স্টিল আলমারি বা বুকশপ তৈরি করা হয় তাহলে তার কাঁচামাল হবে স্টিল শিট। এরকম যেটা হয় ছাতার জন্য শিট এবং কাপড়, এটা প্রত্যক্ষ। পরোক্ষ অন্য অন্য তার কাটা, রিং, এগুলো। শ্রমের আছে প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। তাদের আরোপযোগ্যের মধ্যে আছে প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ। পরবর্তী 186 পৃষ্ঠা দেখো। কাঁচামাল আমরা যেটা বললাম, উপাদান সমূহের মধ্যে কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান এবং এর খরচ সহজে ও সরাসরিভাবে উৎপাদিত দ্রব্যের ব্যয়রূপে চিহ্নিত করা যায়, তাই প্রত্যক্ষ কাঁচামাল। ইট প্রস্তুত করার জন্য মাটি, ফার্নিচার যেন আগে বলছি ফার্নিচার বিভিন্ন রূপ আছে, প্লাস্টিকের ফার্নিচার, প্লাস্টিক কত কাঁচামাল হবে, পরোক্ষ কাঁচামাল হবে। তদ্রূপ কাঠের ফার্নিচারের জন্য কাঠ প্রত্যক্ষ কাঁচামাল। আর পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল শুধু কাঠ দিয়ে ফার্নিচার, এর সঙ্গে আনুষঙ্গিক কিছু লাগবে, তার কাটা লাগবে, ফার্নিশ লাগবে, কলকব্জা লাগবে, এগুলো হবে পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ
প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্য সমস্ত ধরনের মালামালই প্রত্যক্ষ কাঁচামাল বলে গণ্য হবে। তা যেসব কাঁচামাল উৎপাদনের জন্য সরাসরি জড়িত নয়, যেমন সার তৈরির জন্য সুতা সরাসরি প্রয়োজন কাপড়। শ্রম মজুরি। প্রত্যক্ষ মজুরি কোনো দ্রব্য উৎপাদন করতে সরাসরি যে শ্রম জড়িত তাকে প্রত্যক্ষ শ্রম বলে। অর্থাৎ যেসব কারখানার শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় অথবা সারা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে উৎপাদনটিকে পূর্ণতা দিয়ে থাকে তাদের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। পরোক্ষ মজুরি। যেসব শ্রমিক সরাসরি উৎপাদন কার্যে জড়িত নয় তবে উৎপাদন কাজে সহায়তা করে তাদের শ্রমকে পরোক্ষ শ্রম বা মজুরি বলে। যেমন গার্মেন্টস কারখানায় ম্যানেজার বেতনকে পরোক্ষ শ্রম বলা হয়, কারণ তার শ্রম সরাসরি উৎপাদনের কাজে জড়িত নয়। তাছাড়া তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না। আরোপযোগ্য খরচ। প্রত্যক্ষ খরচ যেমন দালান কোঠা নির্ণয়ের বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া, তারপরে স্থাপত্য নকশা প্রণয়ন খরচ, কোনো চুক্তির ঠিকাদার পাওয়ার জন্য যে খরচ হয়, দরপত্রের ক্রয় মূল্য, ভ্রমণ খরচ ইত্যাদি। পরোক্ষ খরচ। যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকেই পরোক্ষ ব্যয় বা খরচ বলে। মানে একটি টেবিল তৈরি করতে কতটুকু খরচ হয়েছে তা চিহ্নিত করা যায় না, এ ধরনের ব্যয়গুলোকে পরোক্ষ ব্যয় হিসেবে গণ্য করা হয়। কারখানা উপরিব্যয়। কারখানার ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতীত উৎপাদনের জন্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানার উপরি খরচ বলা হয়। যেমন কারখানা ভাড়া, অগ্নি বিমা, কারখানার বিমা খরচ, বিদ্যুৎ পানি সরবরাহ খরচ, জ্বালানি খরচ প্রভৃতি। এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়। কারখানা উপরিব্যয় করে আছে প্রশাসনিক উপরিব্যয়। দেখো প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় অফিস ও প্রশাসন খরচকে প্রশাসনিক উপরি খরচ বলা হয়। অফিস ও প্রশাসন সংক্রান্ত খরচকে প্রশাসনিক খরচ বলে। অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিচালনা অফিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরোক্ষ খরচ প্রশাসনিক খরচ বা উপরিব্যয়। যেমন অফিস কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, অফিস সংক্রান্ত অন্যান্য ব্যয় যেমন ডাক ও তার, টেলিফোন, বিদ্যুৎ, ছাপা, মণিহারি, যাতায়াত খরচ, আইন খরচ ইত্যাদি। এরপর আছে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় তৈরি মাল বিক্রয় এবং বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে বিক্রয় ও বিলি খরচ বলে। এ ধরনের খরচ সাধারণত পণ্যের ফরমায়েশ সংগ্রহ, নতুন বাজার সৃষ্টি, পুরাতন বাজার বজায় রাখা ও খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে। যেমন বিজ্ঞাপন খরচ, শোরুম ভাড়া, বিক্রয় পরিবহন, বিক্রয় ম্যানেজার বা প্রতিনিধিকে প্রদত্ত বেতন বা কমিশন, বিক্রয় অফিস সংক্রান্ত যাবতীয় খরচ ইত্যাদি। আবার বিক্রয় পরবর্তী সময় তাকে পণ্যের সার্ভিসিং ও মেরামতের জন্য যে কোনো বদল করে দেওয়া হয় করার জন্য যে খরচ হয় তাকে বিক্রয় খরচে অন্তর্ভুক্ত করা হবে। এরপর আছে উৎপাদন ব্যয় বিবরণী। এই যে আমরা যা এখন দশম অধ্যায়ে আমরা আর্থিক বিবরণী করছি, ওখানে যেমন 3টি পার্ট ছিল আমরা করেছি, তদ্রূপ একাদশ অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে। এই ক্ষেত্রে আমাদের 3টি অংশ আছে, 3 ভাগে বিভক্ত আছে। 3 ভাগে, যেমন উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিশদ আয় বিবরণী। এই 3 ভাগে এটা আপনার উৎপাদন ব্যয় বিবরণীকে বিভক্ত করে থাকে এবং 3টি অংশে করে থাকে। যখন যেটা চাওয়া হয় পরীক্ষায় যে সমস্যা
তার সমাধান আমরা করে থাকি। দেখো সবাই 188 পৃষ্ঠায় ছক দেওয়া, 188 89 পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় ছক দেওয়া আছে। 188 পৃষ্ঠায় যে ছকটি দেওয়া আছে উৎপাদন ব্যয় বিবরণী। এই ক্ষেত্রে আমরা দেখো প্রথমে হেডলাইন থাকবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান যা উৎপাদন হয় সেই প্রতিষ্ঠানের নাম করা হবে। আমরা যে ধাপ করব উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী করব, কত সালের বা তারিখ, সময়ের জন্য সমস্ত বছর আংশিক সেই সময়। এরপর আছে গিয়ে দেখো ছকের প্রথম আছে উৎপাদন ব্যয়ের কি উপাদান, কোন কোন উপাদানগুলো হবে। তারপরে 3টি ছক আছে টাকার, কোনটা একাধিক অংশ যোগ বিয়োগ করে প্রথমটা দ্বিতীয় আসছে, তারপরে আবার তৃতীয় অঙ্ক ধরে পড়ছে ডাইরেক্ট, এবার কোনটা সরাসরি বসে। দেখো কি আছে, যেমন কাঁচামালের প্রারম্ভিক মজুত, এর সাথে যোগ করতে হবে কাঁচামাল ক্রয়, আগে যে মজুত আছে তার সঙ্গে নতুন যে কাঁচামাল ক্রয় করব সেটা যোগ করব কত টাকার। তারপরে আছে ক্রয় পরিবহন, যোগ করার পরে আমরা যা পাবো এটা সমষ্টি 3টা, এর থেকে বাদ দিব কৃত কাঁচামাল ফেরত, যা কোনো কারণে ফেরত দিলে ব্যবহার উপযোগী কাঁচামাল হবে ওই ফেরতের পরে, এটা হবে দ্বিতীয় ঘরে। এরপর আসবে বাদ কাঁচামাল সমাপনী মজুদ, কারণ যা করা সম্পূর্ণ কাঁচামাল ব্যবহৃত নাও হইতে পারে, ব্যবহার হলে থাকবে না সমাপনী, আর না হয় আংশিক থাকলে সে সম্বন্ধিত বাদ দেওয়ার পর যা হয় সেটা ব্যবহৃত কাঁচামালের খরচ, এটা আমরা ডাইরেক্ট তৃতীয় ঘরে বসবে। টাকার মোট টাকা যেখানে তৃতীয় ঘরে বসবে, মোট টাকা তৃতীয় ঘরে বসবে। এরপর হবে যোগ প্রত্যক্ষ মজুরি, যোগ অন্যান্য পরোক্ষ খরচ, এগুলো যোগ করার পর যা পাবো সেটা আসবে তৃতীয় ঘরে, যোগ করে পাবো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ কারখানার উপরি ব্যয়, যোগ করার পর উৎপাদন ব্যয়, যোগ করার পরে উৎপাদন ব্যয়ের সাথে যোগ চলতি কার্যের অর্ধসমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, সেটা আসবে। এরপরে আসবে বা চলতি কার্যের সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ, এগুলো বাদ দেওয়ার পর আসবে উৎপাদিত পণ্যের ব্যয়, মোট উৎপাদিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? এখন এটা যদি আমার সংখ্যা বলা হয় 1000 ছাতা অথবা 1200 পিস শার্ট অথবা 2 লক্ষ ইট প্রস্তুতের অথবা 60টি পাখা বৈদ্যুতিক পাখা, 100টি বৈদ্যুতিক পাখা, এরকম যাই থাকে সেই সংখ্যা যদি হয় তখন ওই সংখ্যা দিয়ে খরচটাকে ভাগ করলে আমাদের একক বের হবে। এরপরে দেখো আমাদের দ্বিতীয় ধাপে আছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী এক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, তারপর গিয়ে সময়, কোন তারিখে বা কোন মাসে সেটা। তৈরি পণ্যের এখানে 2টা ঘর টাকার আর বিবরণী, এখানে 3টা ছক আছে। এখানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়, এটা হলে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হবে 2টা যোগ করার পরে। পরে আসবে বাদ যে তৈরি পণ্যের সমাপনী মজুদ, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেরিয়ে আসবে। বিক্রিত পণ্যের ব্যয় এখন 10,000 হোক 1000 হোক পণ্য বিক্রি করলে তার ব্যয় একক হইলে ওই বিক্রিত পণ্যের ব্যয়কে বিক্রিত পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করলেই একক বিক্রয় মূল্য বেরিয়ে আসবে। পরে আসছে আমাদের বিশদ আয় বিবরণী, তৃতীয় ধাপ, যেটি প্রারম্ভিক প্রতিষ্ঠানের নাম, তারপরে আমাদের ধাপ হলে বিশদ আয় বিবরণী, সময় কোন সময়ের জন্য, এখানে বিবরণ টাকার ঘর 2টি, প্রথমটা হচ্ছে যোগ বিয়োগের জন্য, তৃতীয়টা চূড়ান্ত, দ্বিতীয় ঘর। বিক্রয় কত বড়, বিক্রয়ের পরে বাদ ফেরত, এরপর আসবে তৃতীয় ঘর। এরপর এটা নিট বিক্রয়, বিক্রয় থেকে ফেরত বাদ দিলে হবে নিট বিক্রয়। এরপর আছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আসবে মোট মুনাফা বা লাভ, এর সাথে বাদ পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, এগুলো বাদ দিলে যা যোগ হয় বাদ দেওয়ার পরে আসবে আমাদের নিট পরিচালন মুনাফা, এটা হবে গিয়ে বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী হচ্ছে আমরা
নিট পরিচালন মুনাফা। আর বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী থেকে পাচ্ছি আমরা বিক্রিত পণ্যের ব্যয়। আর উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী থেকে পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয়, মুখ্য ব্যয়, ব্যবহৃত কাঁচামাল। এখন যখন যেটা চাওয়া সেটা করব, কারণ আমাদের সৃজনশীলের 3টি ধাপ থাকবে, ক, খ, গ। উদ্দীপক দিয়ে 3টি ধাপ প্রশ্ন বা সমস্যা দেওয়া থাকবে সমাধানের জন্য, ক, খ, গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করছি এটা তোমরা ভাষা পরিমাণের যে ছক আছে 188-89 পৃষ্ঠার 188-189 পৃষ্ঠার যে ছকগুলো আছে এটা অঙ্কন করার আয়ত্তে আনবে, যে কীভাবে করতে হবে শিখবে। বা পরবর্তী ক্লাসে গাণিতিক সমস্যার সমাধান করবো এই আলোকে 11 নম্বর একটা 2-3টি অঙ্ক আছে, সে আমরা করবো। আজ এ পর্যন্ত। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবে, ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজে সচেতন থাকবে, অপরকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।